शृङ्गनिकेतनं सिञ्जिनीकृतपन्नगेश्वर अच्युतानन सायकं क्षिप्रदग्धपुरत्रयं त्रिदिवालयैरभिवन्दितं चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। पञ्चपादपपुष्पगन्धपदाम्बुज द्वयशोभितं बाललोचनजातपावकदग्धमन्मथविग्रहं भस्मदिग्धकलेवरं भवनाशनं भवमव्ययम् चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। সীমানা ছাড়িয়ে চলনা হারিয়ে মন যেদিকে চায়, চোখ যেদিকে চায়। হ্যাঁ, সীমানাকে ছাড়িয়ে হারিয়ে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়া, লক্ষ্য সুদূর মণিমহেশ। দুদিন দুরাত নানা প্রান্তর অতিক্রম করে অবশেষে পাঠানকোট পৌঁছলাম ভোরবেলায়। পাঠানকোট বাসস্ট্যান্ড থেকে একটা গাড়ি নিয়ে রওনা দিলাম ভারমোরের উদ্দেশ্যে। দূরত্ব ১৫২ কিলোমিটার। পথে পেলাম লঙ্গরখানা, সেখানে প্রাতরাশ। এমন লঙ্গরখানা পথে আরও পাওয়া যাবে, যেমন খুশি খাওয়া যেতে পারে, কিন্তু না, খাবার নষ্ট করা যাবে না। এই সব লঙ্গরখানাগুলি সরকারি ও বেসরকারি দুই। বেসরকারি লঙ্গরখানাগুলিকে কর দিতে হয়। হঠাৎ এলো বৃষ্টি। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রকৃতির মনোরম শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি। একসময় বৃষ্টি থামে। সূর্য কিরণ পাহাড়ের মাথায় উঁকি দিতে চেষ্টা করছে, কিন্তু মেঘের জন্য তা সম্ভব হচ্ছে না। সে কখনো আমাদের মাথার উপর, কখনো আবার পাহাড়ের কোলে, কখনো বা গাছের মাথায় আটকে। একসময় প্রতিকূল আবহাওয়া অনুকূল হয়, ঝলমলে আকাশ, গাড়ি চলে হেলে দুলে পাহাড়ের গা ঘেঁষে। রাস্তা খুবই সংকীর্ণ। পাশে পুণ্যতোয়া ইরাবতী, যার বর্তমান নাম রাভি। এটি বুটডাল। প্রকৃতি যেন আপন হাতে বুটডালকে সাজিয়েছে। ভারমোর প্রবেশ মুখে যানজট। এটি মণিমহেশের দ্বার প্রান্ত। ভারমোর উচ্চতা প্রায় ৭,০০০ ফুট। চারিদিকে সুউচ্চ পাহাড়, পাহাড়ের গায়ে পাইন দেওদারের সমারোহ। সাথে আছে আপেল আখরোটের বাগিচা। এই উপত্যকা মূলত উপজাতি এলাকা হিসেবে চিহ্নিত। এখানে গদ্দি এবং গুজর সম্প্রদায়ের বাস, তবে গদ্দিদের আধিক্য বেশি। এদের জীবিকা মেষ ও ছাগল পালন এবং চাষাবাদ। গদ্দিদের উপাস্য দেবতা শিব। কাশ্মীর থেকে অমরনাথ এখানে চলে এসে নতুন নাম নেন মণিমহেশ। এখানকার পরিবেশ আর মানুষের জীবনযাত্রার মধ্যে আধুনিকতার ছাপ স্পষ্ট। ঘরবাড়িগুলি অধিকাংশ কাঠের তৈরি এবং স্লেট পাথরের চালযুক্ত। স্লেট পাথর এদের জীবিকার সাথেও জড়িত। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম চৌরাসিয়া মন্দিরের উদ্দেশ্যে।
এটি ভারমোরের প্রাণকেন্দ্র 84 মন্দির তথা মণি মহেশ মন্দির। মন্দিরটি পুরাতত্ত্ব বিভাগের রক্ষণাধীন। 84 মন্দিরের চারপাশের খণ্ডচিত্র। প্রতিবছর ভাদ্র মাসের জন্মাষ্টমী থেকে রাধাষ্টমীর পুণ্যতিথিতে মণিমহেশ হ্রদের তীরে সহস্র শিব ভক্ত সমাগমের ফলে মেলা লেগে যায়। সকলেই যাত্রাপথে ভারমৌরে মণিমহেশ মন্দিরে পূজা ও অঞ্জলি প্রদান করেন। বাবার আশীর্বাদ নিয়ে মণিমহেশের পথে এগিয়ে যান। অতীতে ভারমৌরের এই স্থানটি শিব ভূমি নামে প্রসিদ্ধ ছিল। স্বয়ং শঙ্করের যোগাসন ও ব্রহ্মাণী মাতার আবাসন ছিল এই স্থান। লোকশ্রুতি, 10ম শতাব্দীতে 84 জন সিদ্ধ মহাত্মা ব্রহ্মাণী মাতার কৃপা লাভের আশায় এইখানেই ধুনি জ্বালিয়েছিলেন। মায়ের এটা মোটেই পছন্দ ছিল না। নারীর সাধন পীঠে পুরুষের আসন পাতার অধিকার নেই। ফলে ব্রহ্মাণী মাতা স্থান পরিত্যাগ করে 3.5 কিলোমিটার দূরে ব্রহ্মপুরের সর্বোচ্চ শিখরে গিয়ে আসন গ্রহণ করেন। কৃপাধন্য রাজা মহাত্মাগণের স্মৃতির উদ্দেশ্যে মহাত্মাগণ যে যে স্থানে আপন আপন ধুনি জ্বালিয়েছিলেন, রাজা সেই স্থানে শিব মন্দির নির্মাণ করেন। সেই থেকে এই স্থানটির নাম হয় 84। বর্তমানে এখন আর অতগুলি মন্দির নেই, বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ব্রাহ্মী লিপি থেকে জানা যায় ব্রহ্মপুরের প্রধান মন্দিরগুলি কুগ্গা নামে এক শিল্পীর অমর কীর্তি। চাম্বা উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ছড়ি যাত্রা এসে এখানে মিলিত হয়। ভারমৌরের হেলিপ্যাড, এখান থেকে গৌরীকুণ্ড যাওয়া যায়। 2017 সালের ভাড়া জনপ্রতি 7,000 টাকা। এক পিঠের ভাড়া 4,000 টাকা। সময় লাগে 8 মিনিট। তবে এই হেলিকপ্টার যাত্রা নিয়ে থাকে নানান অভিযোগ। পাহাড়ের কোলে পেঁচা তুলোর মতো মেঘ জমে আছে। কথিত আছে ব্রহ্মাণী মাতার আশীর্বাদ নিয়ে মণিমহেশ যাত্রা বিধেয়। আমরা চললাম ভারমণী মাতার আশীর্বাদ গ্রহণ করতে। রাস্তার সবটাই চড়াই। পথের সৌন্দর্য বৈচিত্র্যময়। হাঁটা পথ গিয়েছে 84 মন্দিরের পাশ দিয়ে। ধীরে ধীরে এগিয়ে চললাম। কেউ দর্শন করে ফিরছেন, আবার কেউ বা দর্শন করতে যাচ্ছেন। পথ চলি উঠোন, গোয়াল বা রান্নাঘরের পাশ দিয়ে। এটি মালকোত্তা গ্রাম। শুনতে পেলাম এক দম্পতির স্থানীয় ভজন। মালকোত্তা পেরিয়ে আর এক গ্রাম বাড়ি। এটি অপেক্ষাকৃত ছোট গ্রাম। মেডিসিনাল প্লান্টের জন্য ভারমোর অরণ্যভূমির খ্যাতি কম নয়। গরিব মানুষ এগুলি সংগ্রহ করে চাম্বার বাজারে বিক্রি করে। বাড়ির পর থেকে ইট পাথরের রাস্তা, সামনে সবুজ উপত্যকা, প্রচন্ড চড়াই রাস্তা। যাত্রার ক্লান্তি দূর করার প্রচেষ্টা।
ব্রহ্মাণী মাতার মন্দিরের প্রথম প্রবেশদ্বার। এখান থেকে আরও কিছুটা গেলে আমরা পৌঁছব মায়ের মন্দির প্রাঙ্গণে। অবশেষে ব্রহ্মাণী মাতার মন্দিরের মূল ফটকের সামনে আমরা এসে পৌঁছলাম। বৃষ্টি পড়ছে। এখানে আছে নানান ধরনের দোকান। মন্দিরের সামনে জলাধার, ছাউনির তলায় বেশ কিছু ত্রিশূল আর পতাকা। এটি স্নানের জায়গা। জল প্রচণ্ড ঠান্ডা। থাকে কি, বহু ভক্ত পুজো দেবার আগে এখানে স্নান করেন। পূজার সামগ্রী নিয়ে ভক্তগণ লাইনে দাঁড়ান। অবশেষে মায়ের কাছে ভক্তরা অর্ঘ্য নিবেদন করেন। চলছে নানা পদ্ধতিতে আরাধনা ও পূজা অর্চনা। চলছে মানত। উতরাই পথে বর্মরের দিকে নামতে থাকি। তীর্থস্থান মানেই সাধুদের আগমন। এরাও চলেছেন মায়ের দর্শনে। পরদিন সকালে রওনা দিলাম মণিমহেশের উদ্দেশ্যে। ভারমর থেকে হাডসর বা হাডসার 13 কিলোমিটার। এই পথটি গাড়িতে রওনা দিলাম। হাডসার থেকে মণিমহেশ 13 কিলোমিটার। এখান থেকে মণিমহেশ হাঁটা পথে 2 দিন লাগে। যাবার পথেই বাবা শঙ্করের মন্দির। প্রণাম জানিয়ে জয় বাবা মণিমহেশ বলে আমরা এগিয়ে চললাম। শান্ত প্রকৃতি, শ্যামলী পাহাড়, সাথে কুমারী বুড্ডাল। বুড্ডালের গর্জন যেন নূপুরের ধ্বনি। নিচে পাকা রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে। যাত্রাপথে অস্থায়ী আলোর ব্যবস্থা করা হয়েছে। যত দূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। 1 কিলোমিটার উতরাই পথ আমরা দ্রুত নেমে আসি। হাডসার পিছনে পড়ে থাকে। এখন আমরা 8000 ফুট উচ্চতায়। হাডসার থেকে ধানছো বা ধানচোর দূরত্ব 7 কিলোমিটার। এবার চড়াই পথের শুরু। পথ তো নয়, যেন পাথর ছড়ানো পথের চিহ্ন। পিট্টু আর ডলি এখানে নেই। প্রায় 2 কিলোমিটার চলার পর ঘোড়া পাওয়া যায়। 2017 সালে মণিমহেশ পর্যন্ত ভাড়া ছিল জনপ্রতি 2500 টাকা। যারা হেঁটে যেতে পারবেন না তাদের জন্যই এই ব্যবস্থা। এই পথ স্রোতস্বিনীর তীর ধরে পাহাড়ের মাথায় উঠে যায়। আমরা সকলেই এই পথ ধরে পাহাড়ের উপর উঠতে থাকি। নিঃশ্বাসের শব্দ বেড়ে যায়। চলার গতি এখন মন্থর। সকলেই এক মন, এক প্রাণ। বহু যাত্রী চলেছেন মণিমহেশের উদ্দেশ্যে। আবার বহু যাত্রী ফিরছেন বাবাকে দর্শন করে। ধ্বনিত হয় জয় বাবা ভোলে, জয় বাবা মণিমহেশ। নানা পোশাকের, নানা ভাষার মানুষ চলেছেন এই পথে, কিন্তু তাদের সকলের পরিচয় একটাই, তারা মণিমহেশের যাত্রী। জলধারার মতো আঁকাবাঁকা পথ পাহাড়ের গা বেয়ে। ঝুরঝুরে মাটি, কাঁকড়, ছোট বড় নানা আকারের পাথর।
দুদিকে খাড়া পাহাড়, চলছে জলের পাইপলাইনের মেরামতি। পাইন, ওক, দেওদার, অর্কিড, শ্যাওলার ঘন সবুজে চোখ রাখতে রাখতে তীর্থযাত্রীদের সঙ্গে আমরাও পাকদণ্ডী পথ বেয়ে এগিয়ে চলি। নিচে শ্বেত শুভ্র মণিমহেশ নদী কলস্বরে বয়ে চলেছে। সারা পথে দু একটি ভান্ডারা দেখা যায়। আমরা সেবা গ্রহণ করলাম। এই দুর্গম পথে যে সকল মানুষ যাত্রী সাধারণকে খাওয়াবার জন্য সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করছেন, কিংবা যাদের উদ্যোগে ও অর্থে এই পরিষেবা, তাদের সকলকে কুর্নিশ জানাই। চড়াই উতরাই পথ সাপের মতো এঁকে বেঁকে উপরে উঠে গিয়েছে। যত দূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। দেহের ক্লান্তিতে থেমে যাই, একটু বিশ্রাম, ফের পথ চলা শুরু। এখানে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে খুব অসুবিধা। পথে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। মণিমহেশ স্রোতস্বিনীর বুকে কাঠের পাটাতন ফেলে সেতু তৈরি করা হয়েছে। এখানেও যানজট। সেতু অতিক্রম করে আমরা এগিয়ে চলি ধানচোর দিকে। ধানচো যেন আর আসতেই চায় না। পথের দুর্গমতা ক্রমশ বাড়তেই থাকে। স্বাভাবিক মানুষের যখন এত কষ্ট, তাহলে এদের কথা একবার ভাবুন। কতটা মনের জোর থাকলে তবেই এই দুর্গম পথে আসা যায়। মাঝে মধ্যেই চলতে চলতে বিশ্রাম নিতে হয়। বিশ্রাম নিয়ে ফের ধীর পায়ে এগিয়ে চলা। হাটসার থেকে ধানচো এই 7 কিলোমিটার পথ পৌঁছতে বিকেল হয়ে গেল। এখানে আছে বহু লঙ্গরখানা। হিমাচল প্রদেশ সরকার যাত্রী সেবায় বিভিন্ন স্থানে তাঁবু, চিকিৎসা ও আহারাদির ব্যবস্থা করে থাকেন। আছে বেসরকারি তাঁবু, ভাড়া মাথাপিছু 100 থেকে 150 টাকা। না, আজ আর যাত্রা নয়। আজ রাত্রিটা এই লঙ্গরখানাই আশ্রয়। ধানচৌতে রাত কাটিয়ে পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ধানচোর উচ্চতা 9500 ফুট। এখান থেকে মণিমহেশ 7 কিলোমিটার। ধানচো থেকে গৌরীকুণ্ড 6 কিলোমিটার। আমাদের আরো 5000 ফুট উচ্চতায় উঠতে হবে। আকাশ পুরো মেঘাচ্ছন্ন। রাস্তা, তাঁবু কিছুই দেখা যাচ্ছে না। মণিমহেশের কৃপা না থাকলে এই যাত্রা সফল হওয়া দুঃসাধ্য। ধানচো থেকে বাঁয়ে বন্দর ঘাঁটি হয়ে গেলে খাড়া চড়াই। সে পথে না গিয়ে বিকল্প ডানহাতি পথ আমরা ধরলাম। ফিরে আসব বন্দর ঘাঁটি হয়ে। অসাধারণ জলপ্রপাত। পাথরে আছড়ে পড়া জলধারা প্রতি মুহূর্তে লক্ষ কোটি জলকণায় ভেঙে সাদা কুয়াশা তৈরি করছে। নালার ডানে বাঁয়ে দুদিক দিয়েই সমান্তরাল পথ এগিয়েছে গন্তব্যের দিকে। পাশে সরু রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। পিছনে পড়ে থাকে ধানচোর তাঁবুর নগরী। রাস্তা এখন খুবই চড়াই, অমসৃণ। পদে পদে বিপদের সংকেত।
পথ চলতে খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতেও ভারী কষ্ট। একটু করে যাওয়া আর একটু করে বিশ্রাম, এ যেন এক কঠিন পরীক্ষা। পথের কষ্ট নয়, ক্লান্তি নয়, এ যেন দেহ আর মনের শুদ্ধিকরণের প্রক্রিয়া। গিরিরাজ ভোলা মহেশ্বরকে দর্শন করতে হলে এমন দুর্গম পথ তো অতিক্রম করতেই হবে। অন্তরের বিশ্বাস আর দেবতার কৃপা বলে পথের দুর্গমতা সহজ হয়ে যায়। অজ্ঞাতসারে জয় বাবা মণি মহেশ ধ্বনি উচ্চারিত হয়, উৎসারিত হয়। এখানে যখন তখন ধস নামে, তাই সতর্কবাণী। এটি গ্লেসিয়ার। গ্লেসিয়ারে খোঁচা মেরে বরফের মজা গ্রহণ করেন তীর্থযাত্রীরা। আমরা এখন প্রায় 11,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে। বড় গাছের রাজত্ব শেষ, পরিবর্তে ছোট কাঁটা জাতীয় গাছ, তাতে নানা রঙের ফুল ফুটে আছে। এটি গৌরীকুণ্ড। এখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। কুণ্ডের পাশে শ্বেত পাথরের পার্বতী মূর্তিতে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। গৌরীকুণ্ডে মহিলারা স্নান করেন, এখানে পুরুষের প্রবেশ নিষেধ। মেলা উপলক্ষে রং বেরঙের তাঁবু পড়ে পাহাড়ের সর্বাঙ্গে। গৌরীকুণ্ড থেকে আরও 1 কিলোমিটার ওপরে হেলিপ্যাডের কাছে আছে কিছু তাঁবু আর ভান্ডারা। মণিমহেশ কুণ্ড আর মাত্র 1 কিলোমিটার, উচ্চতা আরও 700 ফুট। পথ প্রচণ্ড চড়াই, রীতিমতো হাঁপাতে হচ্ছে এইটুকু পথ উঠতেই। ইচ্ছে করলে ঘোড়াতে আসা যায় এই পথটুকু, ভাড়া জনপ্রতি 300 টাকা। মণিমহেশ হ্রদের কাছে লঙ্গরখানার খণ্ডচিত্র। মণিমহেশ চত্বরে আসতেই মেলার নিদর্শন নজর কাড়ে। গীত, বাদ্য ও স্তোত্র পাঠে শিবভূমি মেতে ওঠে। ওই যে ত্রিশূল, পাশে পতাকা, সামনে ঘণ্টা, নিচে শিবলিঙ্গ। এটাই বাবা মণিমহেশের কাল্পনিক রূপ। বাবার কাছে অর্ঘ্য নিবেদনের জন্য দীর্ঘ লাইন পড়েছে। অবশেষে বাবার দর্শন, সেখানে প্রণতি জানাই। জন্ম জন্মান্তরের সাধনার সার্থক রূপায়ণ, দীর্ঘ প্রত্যাশার বাস্তবায়ন। হৃদয় মন পরম আনন্দে ভরে যায়। মণিমহেশ ঝিলে প্রথম স্নান হয় কৃষ্ণাষ্টমীতে, আর শেষ স্নান হয় রাধাষ্টমীতে। এই স্নানের জন্য চাম্বার চরপটনাথ মন্দির থেকে ছড়ি যাত্রা প্রতি বছর বের হয়। মণিমহেশের উচ্চতা 18,664 ফুট। আকাশ কয়েকদিন ধরেই মেঘাচ্ছন্ন, ভক্তদের অধীর প্রতীক্ষা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একই রূপে মূর্ত। এ বুঝি সত্য, শিব ও সুন্দরের
মণি মহেশ, হিমালয়ের মণি মহেশ, মহাযোগী মহেশ্বরের সাধন পীঠ, ভক্তের তপক্ষেত্র। করজোড়ে আবেদন মহাদেব দর্শনের জন্য। कल्पितमासनं हिमजले स्नानं च दिव्याम्बरं नानारत्नविभूषितम् অবশেষে তার দর্শন মেলে। जातिचम्पकबिल्वपत्ररचितं पुष्पं च धूपं तथा दीपं देवदयानिधे पशुपते हृत्कल्पितं गृह्यताम्। ভক্তজনেরা এঁকেই স্বয়ম্ভু শিব কল্পনায় করজোড়ে প্রণাম জানান, তাদের প্রার্থনা নিবেদন করেন। खण्डरचिते पात्रे घृतं पायसं भक्ष्यं पञ्चविधं पयोदधियुतं रम्भाफलं पानकं शाकानामयुतं जलं रुचिकरं कर्पूरखण्डोज्ज्वलं ताम्बूलं मनसा मया विरचितं भक्त्या प्रभो स्वीकुरु। छत्रं चामरयोर्युगं व्यजनकं चादर्शकं